ব্যস্ত শহর ছেড়ে সকালবেলায় বাড়ির ৫ সদস্য মিলে রওনা দিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। গত ২৭শে ডিসেম্বর কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল। শহর একেবারে শীতের চাদরে মোড়া ছিল। এই মতো অবস্থাতে আমরা ট্রেনে করে গিয়ে পৌঁছালাম প্রিয়াঙ্কা হোমস্টেতে। সেখানে অপূর্ব রায়চৌধুরী ও তার স্ত্রী প্রিয়াঙ্কা রায়চৌধুরীর উষ্ণ অভ্যর্থনায় আমরা একদম আপ্লুত হয়ে পড়লাম। ভেতরে গিয়ে দেখি তাদের যে ডাবল বেডরুমটা সেটা ভীষণ বড়, শুধু না এত সুন্দর গোছানো এবং সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ওখানে রাখা আছে। ২৪ ঘন্টার গরম ঠান্ডা জল এবং রান্না, গরম ভাতও আমরা পেয়েছি সেখানে। আর চারিদিকের পরিবেশ এত সুন্দর, সবকিছু মিলে একটা ভাত ঘুম দিয়েই দিলাম। তারপর উঠলাম একেবারে সন্ধ্যায়। এবার গন্তব্য ছিল পৌষ মেলা। আজকাল আমরা প্রচুর এক্সপো মেলা দেখেই থাকি নিজেদের শহরে, কিন্তু এই মেলা এটা হাতে বহরে এত বড় যে কোনো এক্সপো মেলার সাথে তুলনা করাই চলে না। আর গোটা মেলা চত্বরটা ভর্তি আলোতে, মানুষের কোলাহলে, কিন্তু কোথাও যেন ভিড়ের গাদাগাদি অবস্থা সেটা কখনোই হচ্ছে না। আমরা গিয়েছিলাম একদম মেলা শেষ হওয়ার আগের দিন। তো ১২টার অবধি রাত্রি মেলাটা খোলা ছিল। সিংহাকে দেখতে থাকলাম জিনিসগুলো। পরে অবশ্য শুনলাম যে এখানকার মানুষদের হাতের কাজকে অনুপ্রেরণা দিতে এই মেলার আয়োজন নাকি হয়েছিল। তবে মূল এরিয়া ছেড়ে এখন নাকি মেলা অন্যখানেই বসে। সবই আমরা গিয়ে প্রথম জীবনে গেলাম, তো গিয়ে দেখলাম, শুনলাম, খুব অবাক লাগছিল। এক মেলা তার কত ঐতিহাসিক গুরুত্ব। তারপরে খাই দাইয়ে চলে গেলাম একটু। দ্বিতীয় দিনটা আমরা বেছে নিয়েছিলাম, হ্যাঁ, আমাদের খুব প্রিয়, অনেক দিন ধরে যেটা ভেবে রেখেছিলাম সেই জায়গায় যাওয়ার জন্য। যেতে যেতে আপনারাই বলুন তো কোন জায়গায় যাচ্ছি। একদিকে মনে হলো ইউক্যালিপটাস বন, আমার অতটা জ্ঞান নেই। আরেক দিকে হ্যাঁ তো বাজার দোকান। আর ওই যে মাদলের আওয়াজ শুনতে পাচ্ছেন, ধামসা মাদল এগুলো বাজার, বুঝে গিয়েছেন। তবে এটি ছিল খোয়াইয়ের হাট। চারিদিকে শুধু জিনিসপত্র আর জিনিসপত্র। যারা জিনিসপত্র কিনতে ভালোবাসে তাদের জন্য এটি যেন স্বর্গরাজ্য। বাড়ির কনিষ্ঠ ২ সদস্য এদিকে জিনিসপত্র কেনাকাটির দিকে না গিয়ে নাচতে শুরু করলো। নাচের পরে একটু জিভার শান্তির দিকে তাকালাম। এখানে কামরাঙা, কদবেল, কত কিছু মাখা বিক্রি হচ্ছিল। তৈরি হতে সময় লাগছে দেখে অন্যদিকে রওনা দিলাম এবং আমরা এলাম প্রপার সোনাঝুরি হাটে। এখানটায় আমরা আখের রস খেলাম। এখানেও বিক্রি হচ্ছিল প্রচুর জিনিস, হাতের কাজের জিনিস, তারপরে ডোকরার জিনিস, তারের জিনিস। দেখতেই থাকলাম। আর মজার ব্যাপার কি, এত ভালো জিনিস মনে হয় একবারে দেখতে হয় না। আমি কিছুই ডিসিশন নিতে পারলাম না কি কিনবো আর কি কিনবো না। ফল হলো এটাই যে আমি কিছু না কিনেই প্রায় বাড়িতে এলাম। বরং বলা যায় আমার ছোট ঝিল, ওই কিন্তু কি সুন্দর বেছে বেছে মোটামুটি পছন্দসই কিছু জিনিস কিনতে পারলো। ডিসিশন নেওয়াটা খুব দরকার হয়। যাই হোক, মেলা খালি আমরা দেখতে যাইনি, গিয়েছিলেন তিনিও। এখানে এর সাথে পরিচয়ও হলো। এটা আমরা গাছের ফল, বাদামের খোসা কাঠ। বাদামের খোসা দিয়ে বানিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তো এটা নিচ্ছি। পেঙ্গুইন। হ্যাঁ। দেখলাম বাউল নৃত্য এবং গীতিও শুনলাম। অনেক ভালোর মাঝখানে যদি ভোজনটা ঠিকঠাক না হয় তাহলে তো চলে না। তাই ভোজনের উদ্দেশ্যে রওনা দিলাম শকুন্তলা, রামশ্যাম, যত বড় বড় হোটেল তাদের উদ্দেশ্যে, এবং গিয়ে দেখলাম একেবারে তিল ধারণের জায়গা নেই। তাই একটু হেঁটে এখানে যখন এলাম দেখলাম বেশ বড় চত্বর। আমরা ঢুকলাম। চল নিয়ে চল।
রাজবাড়ি ভরি জায়গাটা এত সুন্দর দেখে মনে করে, আজকাল বলে না দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল, ওরকম হয়ে গেল। কিন্তু এখানে এসেও আমাদের পড়তে হলো অপেক্ষার আওতায়। আর অনেকক্ষণের জন্যই অর্ডার দেওয়ার পর থেকে অপেক্ষা করত অবস্থাতেই থাকতে হলো। আশেপাশটা তাই ঘুরে দেখছিলাম, এবং তারপরে আমাদের যাদের হাতে একটা মুঠোফোন থাকে তারা যা করি বেরিয়ে গেলাম, ছবি তুলতে শুরু করলাম। এরপর রাত গোধূলি লগ্নে আবার ছুটলাম সোনাঝুরি হাটে। দিনের আলো শেষ হওয়ার সাথে সাথে মাঠ এবার বন্ধ হয়ে যাচ্ছে। সোনাঝুরি সারা হাটটায় না সেরকম কোনো বৈদ্যুতিক বাতিই ছিল না। রাস্তায় দেখা হলো এক মধুবনী শিল্পীর সাথে। কি সুন্দর ওনার হাতের আঁকা, কিন্তু হাতে করা বলে এগুলো অত্যন্ত দামি। জানি নিজেদের যোগ্যতার তুলনায় এনারা কিছুই সাম্মানিক পান না। 3 নম্বর দিনটি আমাদের কাছে ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সেদিন আমরা সকালবেলায় সকলে একদম কাঁচা জামা কাপড় পরে তৈরি হয়েছিলাম কঙ্কালী কালী মায়ের মন্দির দর্শনে। সেখানে গিয়ে আমার বৌদি পুজোর লাইনে দাঁড়ালেন এবং খালি পায়ে তিনি আর সকল দর্শনার্থীদের সাথে ওখানটায় দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। তার সাথে আমরা ছিলাম অবশ্যই পালা করে করে, এবং খুব ভালো পুজো দিতে পারলাম। মায়ের জন্য ইচ্ছাতেই মা আমাদের থেকে পুজো নিলেন। তারপরে চলে এলাম 16 আনা বাঙালি আনা হেসেলে। এত সুন্দর নিরামিষ আহার ওখানটায়। তবে বাড়ির বাকিরা যারা সেদিন মাছ ভাত খেয়েছিলেন তারাও বললেন অপূর্ব স্বাদের রান্না হয়েছিল। সবচেয়ে বড় কি, শীতকালে আপনি ভাবুন তো এমন একটা জায়গায় গেছেন যেখানে ঝকঝকে রোদ আর সবুজ গালিচার মতো ঘাস, আর সেখানটায় বসে বসে আপনি খাচ্ছেন। কোথাও কোনো ফ্ল্যাট বাড়ি বা কলকারখানা কোনো কিছুর কোনো ধোঁয়া নেই, কোনো বিশেষ যানবাহনের আওয়াজ নেই, শান্ত একটা পরিবেশে সুন্দর মন নিয়ে আপনি খাচ্ছেন। সেই আনন্দটাই দিল 16 আনা বাঙালি আনা। এরপর চললাম আমরা বিশ্বভারতী চত্বর ঘুরতে। এবার বলি, সেই বিশাল চত্বর সম্পর্কে জানালেন আমাদের প্রদীপদা। যখন শান্তিনিকেতন আসেন তখন রবি ঠাকুরের বয়স ছিল 11 বছর 6 মাস। এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা কোপাই বলে নদী আছে। ওই নদীতে ওনার পিতার সঙ্গে খেলার ছলে গিয়েছিলেন, এবং নদী থেকে একটি বটবৃক্ষ গাছ এবং 3টি নুড়ি পাথর উনি পকেটে করে এনেছিলেন। পরবর্তীকালে খেলার ছলে গাছটি রোপণ করেন এবং 3টে পাথর দিয়ে 3টে ধাপ করেন এবং পাহাড়, এই 3 পাহাড়ে বসে ওনার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং অস্ত যাওয়ার সময় ঈশ্বরের উপাসনা করতেন। এছাড়া গুরুদেব এখানে একটা হাট কবিতা লিখে গেছেন রবি ঠাকুর। উমর পাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে আমাদের সাথে যে টোটো দাদা ছিলেন তিনি আমাদের গাইডের কাজটা করে দিচ্ছিলেন। এত সুন্দর বোঝাচ্ছিলেন জায়গাগুলোর মহত্ব। তার সাথে ঘুরতে সেদিন খুব ভালো লেগেছে। দেখেছি রাম কিঙ্কর বেজের অনেক কলাকৃতি, আরো উল্লেখযোগ্য জায়গাগুলো সব ছবি আমরা অবশ্যই তুলতে যাইনি, তবে কিছু ফটো সেশন অবশ্যই চলেছে। এরপরে চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। সুন্দর প্রয়াস, তবে তৈরি হতে যেন এখনো অনেকটা বাকি। এরপরে তাই সময় অপচয় না করে প্রদীপদা আমাদের নিয়ে গেলেন ডিয়ার পার্কে। হ্যাঁ, কাছেই এত বড় একটা ডিয়ার পার্ক, না বিশাল বড় না, কিন্তু তাতে এত এত হরিণ দেখলাম। ঠিক আদিনা ডিয়ার পার্কের কথা মনে পড়ে গেল। আদিনাতেই দেখেছিলাম সম্ভবত, এবং ওদের খাওয়াও দেখলাম, একটু ঘুরলাম ফিরলাম। তারপরে আমাদের ডেস্টিনেশন ছিল আমার কুটির। এখানটায় সমস্ত হাতের কাজের জিনিসপত্র, বাটিক টাটিক এগুলো ভালো পাওয়া যায়, তবে আমরা যা খুঁজছিলাম তা পাইনি। একটা ডান্স ভিডিও অবশ্যই শুট করা হচ্ছে, যেটা আমি পরে চ্যানেলে দিয়ে দেবো। রাস্তায় দেখলাম গুড় তৈরি হতে। এখানকার মানুষদের না দেখলাম খুব সহজ সরল জীবনযাত্রা, এখনো তারা বাইসাইকেলে যাতায়াত করছেন। ভালো লাগলো, প্রকৃতি এখানে অনেকটা দরাজ হাতে উপস্থিত। আমাদের বাড়ির অর্থাৎ যে হোমস্টেতে ছিলাম একদম বাড়ির পরিবেশই তো তারা দিয়েছেন, তো তাদেরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আবার ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে।
আস্তে আস্তে এটাই মনে হলো বোলপুর এখনো অনেক সুন্দর, অনেক ফাঁকা। আর এই ফাঁকা ব্যাপারটা আছে জন্যই, প্রকৃতি আছে বলেই ওখানকার মানুষের জীবনযাত্রাটা এত সহজ সরল, এবং জায়গাটাও ফ্ল্যাটে ফ্ল্যাটে ভরে যায়নি, কংক্রিটের জঙ্গল হয়নি বলেই এখনো ওরা যেন নিজেদের একটা ছন্দ, নিজেদের একটা তাল সবকিছু আলাদা রাখতে পেরেছে। খুব ভালো লাগলো, একবারে শান্তিনিকেতন যেন ঘোরা হয় না, আরো একবার দেখার আশা রইলো। হয়তো একবার না, আরো অনেকবার। দেখা যাক কি হয়, তখনও যেন এতটাই আনন্দ করতে পারি। সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের ব্লগটি শেষ করছি।